দর্শক, আপনাদের অনুরোধে এই গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। রাহুল বিছানায় বসে নববধূ প্রিয়ার ঘোমটা সরিয়ে তার সুন্দর চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়াও তার নির্বাক চাহনিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রাহুলের দিকে। রাহুলের চোখের ভাষা সে ইতিমধ্যে বুঝতে পেরেছে মানুষটির হয়তো তাকে পছন্দ হয়েছে। পরক্ষণে তার প্রাক্তন প্রেমিক সাগরের কথা ভেবে কিছুটা পিছিয়ে যায়। পিছু টান দেখে রাহুল বলল, আপনি এভাবে ভয় পাবেন না প্লিজ, আর আপনার হাতে এইদিকে দিন। প্রিয়া নিজের ভ্রুকুচকে ভাবছে কি করবে। সাগরের কথা কি জানাবে রাহুলকে, না সবার মতো রাহুলের কাছ থেকে কথাটি এড়িয়ে যাবে? এইভাবে কি লোকটাকে ঠকানো ঠিক হবে? রাহুলের ভয়ে সে কেঁপে উঠল। কি হলো, হাতটা দিন। আচ্ছা, আপনি কি এত ভাবছেন? প্রিয়া নিশ্চুপ। কোনো চিন্তা করবেন না, আপনার মনে যতদিন না পর্যন্ত জায়গা করে নিতে পারবো ততদিন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি আপনাকে ছুঁয়েও দেখবো না। প্রিয়া কিছুটা লজ্জা ভরা চোখে বলল, না না, তেমন কিছু নয়। তারপর তারা দুজন শুয়ে পড়ল। রাহুল প্রিয়াকে আলতোভাবে জড়িয়ে ধরতেই প্রিয়ার পেটের কাটা অংশে হাত লেগে দেখতে পায় প্রিয়ার পেটে সেলাইয়ের দাগ। চমকে উঠে বসে বলল, এই আপনার পেটে ওটা কিসের দাগ? প্রিয়া তাড়াতাড়ি উঠে বসে কাপড় দিয়ে পেট ঢাকার চেষ্টা করলো। এইভাবে প্লিজ চুপ করে বসে থাকবেন না, আমাকে বলুন ওটা কিসের দাগ। প্রিয়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। টেনশনে হার্টবিট বারবার বাড়ছে আর কমছে। তারপর কাপা কাপা কণ্ঠে উত্তর দিল, আপনি মনে মনে যা সন্দেহ করছেন ঠিক সেটাই আমার জীবনে ঘটেছে কোনো এক সময়। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এই কথাটি আমাকে বিয়ের আগে বললেন না কেন? আর আপনার ফ্যামিলি আমার ফ্যামিলির কাছে কথাটা কেন গোপন করলো? দেখুন, আমি কথাটি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু কথা বলার সেরকম কোনো সুযোগ আমি পাইনি। আমার ফ্যামিলিও এ বিষয়ে কিছু জানে না। ঠিক আছে, আপনার সাথে সব বোঝাপড়া আগামীকাল হবে। এই বলে রাহুল সেখান থেকে চলে গেল অন্য রুমে। পরদিন সকালবেলা রাহুল সোফায় শুয়ে ঘুমোচ্ছিল। প্রিয়া রুম থেকে বের হয়ে ওখানে আসলো। রাহুলকে বলল, প্লিজ আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আপনাকে বিয়ের আগে কথাটা বলা উচিত ছিল। রাহুল রাগ করে বলল, আপনি কি আমার সাথে ফাজলামি করেন? আপনার ফ্যামিলি কেন এত বড় কথাটি গোপন করলো তার উত্তর আপনার বাবাকে দিতেই হবে। প্লিজ আপনি না জেনে আমার পরিবার সম্পর্কে বাজে কথা বলবেন না, এতে আমার ফ্যামিলির কোনো দোষ ছিল না। এরপর ভয় জড়ানো কণ্ঠে রাহুলকে সব কথা খুলে বলল। রাহুল কথাগুলো তাচ্ছিল্যের ভাব নিয়ে চুপচাপ শুনছিল। কথা বলা শেষ হলে প্রিয়া একবার রাহুলের দিকে তাকালো। সে বুঝতে পারলো লোকটি তাকে সহ্য করতে পারছে না। আপনার কাহিনী বলা যদি শেষ হয়ে থাকে তাহলে আমার কিছু কথা আছে এখন। জি বলুন। আপনি এই কাজটি একদম ঠিক করেননি, আর আমি আপনাকে কোনোদিন নিজের বউ হিসাবে মানতে পারবো না। এইভাবে বলছেন কেন আপনি? এই কাজটার জন্য কি শুধু মেয়েরাই দায়ী? ছেলেদের দোষ নেই? তা ছেলেকে অন্ধবিশ্বাসের পরিণাম আজ আমার জীবনকে অন্ধকারে ঠেলে দিয়েছে। দেখুন, আপনি কাকে অন্ধবিশ্বাস করেছেন কি না করেছেন সেটা আপনার ব্যাপার। আমিও আপনার পরিবারকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। নষ্টা মেয়েরা এসব করে। বাহ, আপনার মনও যে সাগরের মতো নোংরা তার প্রমাণ আপনি নিজেই দিয়ে দিলেন। এই দেখুন, আপনি আমাকে আপনার সাগরের সাথে তুলনা করবেন না। হয়তো আপনিও কোনো মেয়ের জীবন এইভাবে নষ্ট করেছেন, তার শাস্তি আল্লাহ আমার মাধ্যমে আপনাকে দিচ্ছেন। কি বলতে চাচ্ছেন আপনি? আমি সাগরের মতো ক্যারেক্টারলেস? জি না, আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি একটি বাণী, যে যেমন কর্ম করবে তার ভাগ্যে তেমন কিছু তাকে ভোগ করতে হবে। এই দেখুন, আপনার এই নীতি কথা বন্ধ করুন। আমার জীবনে কেউ কোনোদিন আসেনি। সত্যি কি তাই? ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে এই কথাটি বলতে পারবেন? বলতে পারবেন কি কোনো মেয়ে এ পর্যন্ত আপনার জীবনে আসেনি? বলতে পারবেন কি কোনো মেয়েকে আপনার ভালো লাগেনি? রাহুল নিশ্চুপ। এই মুহূর্তে রাহুলের মনে পড়ে গেল 4 বছর আগের কথা। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন আমাকে। আসলে তো বলার মতো কোনো শব্দ আপনার নেই। আপনি মানুন বা নাই মানুন, যদি আপনার কাছে চরিত্রহীন নারী হই, আপনিও আমার কাছে চরিত্রহীন পুরুষ। আপনার অনেক কিছু আমি জানি। রাহুল চোখ বড় বড় করে তাকিয়ে রইল, আর কিছু বলল না। প্রিয়া ওখান থেকে রুমে চলে আসলো। বিকালবেলা আসরের নামাজের আজান শুনে ঘুমটা ভেঙে গেল রাহুলের। চোখ মেলে তাকিয়ে দেখে নিজের খাটে শুয়ে আছে। তারপর রাহুলের চোখটা চলে গেল সোফার দিকে। মেয়েটি ঠান্ডায় কুকরি মুকরি হয়ে নামাজ পড়ছে। উঠে গিয়ে মেয়েটির গায়ে একটা কম্বল জড়িয়ে দিল। তারপর আবার রুমে চলে আসলো। কাল রাতের কথাগুলো ভেবে রাহুল মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো। প্রিয়া উঠলে তার সিদ্ধান্তটি তাকে জানাবে। নামাজ শেষ করে উঠে আসলো। রুমে ঢুকতেই রাহুল বলল, আপনার কথা আপনি উইথড্র করুন। আমার জীবনে কেউই কোনোদিন আসেনি। আর আমাকে চরিত্রহীন বলার আগে নিজেকে দেখুন। এত যে নীতি কথা বলেছেন, কাউকে ঠকালে কি শাস্তি হয় এটি হয়তো আপনি জানেন না। হ্যাঁ জানি। যদি জানেন তাহলে বুঝতে পারছেন এর শাস্তি কি? কালকে আপনার বাবা মা বা ফ্যামিলির কাউকে বলে আপনাকে নিয়ে যেতে বলবেন। আপনার সাথে আর যাই হোক, সংসার করতে আমি পারবো না। আমার বাবা মা ডাকার কোনো প্রয়োজন নেই। আপনার যদি এই চিন্তাধারা হয় তাহলে আমি আপনাকে আর কষ্ট দিব না। নিজেই ডিভোর্স দিয়ে আপনার জীবন থেকে চলে যাব। পারলে আমাকে মাফ করে দিবেন। আমি আপনাকে কখনোই মাফ করব না। এই বলে রাহুল রুম থেকে বেরিয়ে গেল। প্রিয়া রাহুলের গমন পথের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো দিয়ে অজস্র পানি গড়িয়ে পড়ছে। সাগরের থেকেও বড় ধাক্কা আজ রাহুল তাকে দিল। এদিকে রাহুল রাগে ফুঁসতে ফুঁসতে বারান্দায় এসে দাঁড়ালো। শীতের কোমল হাওয়া তার শরীরে লাগছে, কিন্তু সে আরাম অনুভব করার অনুভূতিটাও যেন হারিয়ে ফেলেছে। বারবার মনে পড়ছে তার প্রিয়ার শেষ কথাটি, চরিত্রহীন পুরুষ। রাহুল নিজের কাছে প্রশ্ন করতে থাকলো, সত্যি কি আমি চরিত্রহীন? সে ফিরে গেল তার অতীতে। নীলা নামের একটি মেয়েকে সে ভালোবাসতো। একদিন নীলাকে সে বলল, আজ তোমাকে নিয়ে একটি জায়গায় যাব। নীলা জানতে চাইলো কোথায়। আরে চলোই না, গেলেই বুঝতে পারবে। এই বলে সে
সে নীলাকে নিয়ে রওনা দেয়। কিছুক্ষণ পর তারা একটা জরাজীর্ণ ঘরে প্রবেশ করে নীলা বিছানায় বসে অবাক হয়ে বলল, এই তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? রাহুল হাসি দিয়ে বলল, এটা আমাদের দারোয়ানের বাসা। দারোয়ানের বাসা? দারোয়ানের বাসায় আমাকে কেন নিয়ে আসলে? কোনো হোটেলে নিয়ে গেলে পরিচিত কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে, বাবাকে বলে দেবে, তাই তোমাকে নিয়ে দারোয়ানের বাসায় আসলাম। বুঝলাম, কিন্তু কেন? আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। কি? কেন? তুমি বোঝো না একটা প্রেমিক তার প্রেমিকার কাছে একান্তে কি চাইতে পারে? নীলা লজ্জা মাখা মুখে বলল, না এখন তা সম্ভব না। আরে সম্ভব, সম্ভব, সবই সম্ভব। দুদিন পরে তো আমরা বিয়ে করছি, এসো। এই বলে এক প্রকার জোর করেই নীলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এখন তার মনে পড়ে গেল, সর্বনাশ, নীলা তো প্রিয়ারই ভাবি। নীলা নিশ্চয়ই প্রিয়াকে সবকিছু বলে দিয়েছে। ভুল হয়ে গেছে, বিরাট ভুল হয়ে গেছে। পরদিন সকালে ড্রয়ারের বিকট শব্দে ঘুম ভেঙে গেল রাহুলের। চোখ মেলে তাকিয়ে দেখে আয়নার সামনে সাজুগুজু করছে। পরনে সুন্দর সিল্কের একটা শাড়ি, হাতে কাচের চুড়ি, কপালের মাঝ বরাবর একটা কালো টিপ, কানে ম্যাচিং করা দুল, বেশ ভালোই দেখাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রাহুলের মনে প্রশ্ন বিচ্ছে, এত সকালে মেয়েটি সাজুগুজু করে কোথায় চলছে? প্রিয়াকে উদ্দেশ্য করে রাহুল বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? জানালা দরজা বন্ধ। পেছন থেকে রাহুলের কথার প্রতিধ্বনি শুনে নিশু কিছুটা কেঁপে উঠল, তাই নম্র গলায় উত্তর দিল, আপনার মন যা চায় সেটাই পূরণ করতে। ঠিক বুঝলাম না, সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করুন, ঠিকই বুঝতে পারবেন। আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। বিশ্বাস করুন, কাল রাতে আমি ইচ্ছা করে কথাগুলো বলতে চাইনি। আমার বিপরীতে যদি অন্য কেউ থাকতো তাহলে সেও একই রকম বলতো। হ্যাঁ হয়তোবা, যা হয়ে গিয়েছে সেটা নিয়ে কথা বলে আর লাভ নেই। আমি আমার ভাইকে আসতে বলেছি, ও একটু পর আসলে আমি আজই চলে যাব। আপনি মনে হয় আমার কথায় কষ্ট পেয়ে এরকম সিদ্ধান্ত নিলেন। বিশ্বাস করুন, আমি রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছি। কাল রাতেই তো আপনি আপনার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। চিন্তা করবেন না, যথাসময় ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আপনার জীবনে প্রবেশ করে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন। কে বলল আমার জীবনের সিদ্ধান্ত আপনাকে জানিয়েছি? আপনার জীবনের ঘটনাটি আপনি মুখ ফুটে প্রকাশ করেছেন, এটাই আমার কাছে অনেক বড় বিষয়। কাল এ বিষয় নিয়ে সারা রাত অনেক ভেবে দেখেছি। এখন আমি আমার সিদ্ধান্তটি জানাতে চাই। জি বলুন। প্রিয়া ভাবছে রাহুল কাল রাতের মতোই অপমানজনক কথা বলবে। প্রতিটি মানুষ জীবনে ভুল করে, আপনিও করেছেন। তাই বলে জীবন তো কখনো থেমে থাকে না, কোনো না কোনো ভাবে চলেই যায়। আর নিয়তির উপর কারো হাত নেই। আমার নিয়তিতে হয়তো আপনিই ছিলেন। যে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত, তাকে জীবনে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। এই বলে রাহুল বউকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। তুমি যে সত্যি কথাগুলো আমাকে বলেছ, ওই সময় আমি তোমাকে সবকিছুর জন্য মাফ করে দিয়েছি। কথা দাও আর কাউকে অন্ধবিশ্বাস করবে না। আজ থেকে শুরু হোক আমাদের নতুন পথ চলা। রাহুলের কথা শুনে প্রিয়া মনে মনে ভাবছে, এক রাতের মধ্যে লোকটির এত পরিবর্তন। না নিজের অতীতের কথা ভেবে আমাকে মেনে নিচ্ছে। সম্মানিত দর্শক, জীবনে চলার পথে এরকম ঘটনা ঘটে যায় ইচ্ছা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও। সবকিছুকে মিলিয়ে নেওয়া এবং মানিয়ে নেওয়াকে বুদ্ধিমান লোকের কাজ। অতীত নিয়ে বসে না থেকে বর্তমান নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত। গল্পটির রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী।